প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম রয়েছে আমার কাছে, একটা বাংলা একটা ইংলিশ। এই দুটো ফর্ম তোমরা কিভাবে ডাউনলোড করবে, কোন জায়গা থেকে ডাউনলোড করবে, কিভাবে ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ সেটা বলছি। প্রতিটা অপশন বুঝিয়ে দিচ্ছি। এই ফর্মের সঙ্গে আর কি কি ডকুমেন্ট জেরক্স করে জমা দেবে এবং কোথায় জমা দেবে সমস্ত কিছু বলছি। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে তুমি ফ্রি গ্যাস পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমে বলবো এই ফর্ম কিভাবে তুমি ডাউনলোড করবে সেটা আগে দেখিয়ে দিই। প্রথমে ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগলে আসো, এখানে এসে সার্চ করে ডাব্লিউবি তথ্য সার্চ করলে প্রথমেই আমাদের ওয়েবসাইট চলে আসবে wbtotho.com। এখানে ক্লিক করো। ক্লিক করলে আমাদের যে সাইটটা wbtotho.com সেটা ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছ আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফর্ম ডাউনলোড ও সম্পূর্ণ আবেদন পদ্ধতি। এখানে ক্লিক করো, তাহলে এই আর্টিকেলটা ওপেন হবে এবং এই আর্টিকেলে আমরা ফর্ম অ্যাটাচ করে দিয়েছি। দেখতে পাচ্ছ, স্ক্রল করে নিচে আসো, এখানে দেখো বাংলা ফর্ম ডাউনলোড করার জন্য প্রথম অপশনটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বাংলা ফর্ম ডাউনলোড করুন। তো এখানে ক্লিক করলে বাংলা ফর্ম ডাউনলোড হয়ে যাবে এবং এখানে ইংলিশ ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো বাংলা ও ইংলিশ দুটো ফর্মই ডাউনলোড করতে পারবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার। অবশ্যই মনে রাখবে এই আর্টিকেলে এসে তবে কিন্তু ফর্মটা তুমি ডাউনলোড করতে পারবে। এবার এই আর্টিকেলটা যদি হোম পেজে খুঁজে না পাও, তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করলে মেনু ওপেন হবে এবং এখানে যে গভর্নমেন্ট স্কিমস আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে প্রচুর গভর্নমেন্ট স্কিমস গুলো এখানে চলে আসবে, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম আছে, বৃদ্ধ ভাতার ফর্ম রয়েছে, আয়ুষ্মান ভারতের ফর্ম আছে, অন্নপূর্ণার ফর্ম আছে। তো সমস্ত ফর্ম আমাদের এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এছাড়া তুমি যেই ফর্ম ডাউনলোড করতে চাও সেটা সার্চ করবে। যেমন উজ্জ্বলা যোজনার ফর্মটা ডাউনলোড করতে চাইছো, তো আমরা সার্চ করবো উজ্জ্বলা। তো উজ্জ্বলা লিখে আমরা যদি এখানে সার্চ করি তাহলেই দেখো উজ্জ্বলা চলে আসবে। এবার তুমি এখান থেকে উজ্জ্বলা যোজনার ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। এইবার ফর্মটা ডাউনলোড করে ফর্মটাকে প্রিন্ট করো। এছাড়া তুমি জনকল্যাণ শিবিরে গিয়ে বিনামূল্যে ফর্ম নিয়ে আসতে পারো। এই ফর্মটা প্রিন্ট করতে মাত্র 10 টাকা খরচ, যে কোনো সাইবার ক্যাফে থেকে। এইবার চলো ফর্মটা আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করা দেখে নিই। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এটা হচ্ছে বাংলা ফর্ম। আপনি বাংলা ফর্মটাও প্রিন্ট করে ফিল আপ করতে পারেন, অথবা যে ইংলিশ ফর্মটা আছে সেই ইংলিশ ফর্মটাও প্রিন্ট করে ফিল আপ করতে পারেন। দুটো ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখিয়েছি। তো ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করবেন, অথবা জনকল্যাণ শিবিরে গিয়ে বিনামূল্যে এই ফর্মটা কালেক্ট করতে পারেন। আমরা এই ভিডিওতে এই ইংলিশ যে ফর্মটা আছে সেটা ফিল আপ করা দেখাচ্ছি। ইংলিশ ফিল আপ করাটা অনেক সহজ। দেখুন, প্রথমে এখানে বলা আছে যা কিছু ফিল আপ করবেন ইংরেজির বড় হাতের অক্ষরে ব্লক লেটারে ফিল আপ করতে হবে, সেটা বলা আছে। একইভাবে এখানেও যে বাংলা ফর্ম আছে সেটাও কিন্তু বলা আছে যে ব্লক লেটারে পূরণ করতে হবে, অর্থাৎ বাংলা ফর্ম ফিল আপ করুন অথবা ইংলিশ ফর্ম ফিল আপ করুন, যে ফর্মই আপনি ফিল আপ করুন না কেন ইংরেজির বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। এই ফর্মটা আপনি কালারও প্রিন্ট করতে পারেন অথবা সাদা কালো মানে ব্ল্যাক হোয়াইটও প্রিন্ট করতে পারেন, যে কোনো প্রিন্ট করলেই হবে। এবার এখানে আপনার পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে। ছবির ওপরে সই করতে বলেনি, তো এখানে আপনি আপনার রঙিন অর্থাৎ কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করবেন। এবার যে আবেদন করবে সেই আবেদনকারী কিন্তু মহিলা হতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু মেনশন করা আছে এখানে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন বলা আছে অনলি অ্যাডাল্ট ওম্যান, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মহিলারাই, যে সমস্ত মহিলা সদস্য আপনার বাড়িতে আছে যার বয়স 18 বছর তার বেশি, শুধুমাত্র সেই এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে অ্যাপ্লাই করতে পারবে। বাংলা ফর্মেও তাই বলা আছে, কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মহিলারা 18 বছর বয়স বা তার বেশি বয়স হলেই এই প্রকল্পে আবেদন করতে পারবে। তাহলে পুরুষ প্রার্থীরা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না, ঠিক আছে? এইবার আপনি মাইগ্রেন্ট কিনা, তো মাইগ্রেন্ট অবশ্যই এখানে নো হবে। মাইগ্রেন্ট মানে হচ্ছে যাযাবর, ঠিক আছে? মাইগ্রেন্ট আপনি গুগলে সার্চ করে দেখবেন, ভালো করে বলা আছে। তবে মাইগ্রেন্ট আমি নই, বা 90% লোকজনের ক্ষেত্রে মাইগ্রেন্ট অপশনটা নো হবে, ঠিক আছে? তাই নো অপশনে টিক মার্ক করবেন। এইবার বলা আছে আবেদনকারীর তথ্য ফিল আপ করতে আধার কার্ড অনুযায়ী, তাহলে আধার কার্ড অনুযায়ী আপনার সমস্ত তথ্য ফিল আপ করবেন। তাহলে আবেদনকারী যে মহিলা আছে তার ফার্স্ট নেম এখানে লিখতে হবে, এই ঘরে তার যে ফার্স্ট নেম সেটা এখানে লিখতে হবে। তারপরে তার যদি মিডিল নেম থাকে সেটা লিখবেন, এবং যদি মিডিল নেম না থাকে তাহলে লিখবেন না। তারপরে তার লাস্ট নেম বা পদবি এখানে লিখবেন। এবার তার 12 সংখ্যার আধার নাম্বার লিখতে হবে। তো এই যে ঘর দেওয়া আছে, এই যে চারটে ঘরে আপনি আধার নাম্বার লিখবেন। এবার আপনার কাস্ট কি, এখানে দেখুন জেনারেল, এসসি, এসটি এবং সমস্ত কাস্টের ক্যান্ডিডেটরাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার কাস্টটা এখন টিক মার্ক করবেন। এবার জন্ম তারিখ লিখবেন, ডেট, মান্থ এবং ইয়ার ফরম্যাটে, অর্থাৎ প্রথমে দিন, তারপরে মাস এবং তারপরে ইয়ার লিখতে হবে, ঠিক আছে? আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ সেটা লিখবেন, এবং আধার কার্ডের কিন্তু জেরক্সও লাগবে, সেটাও কিন্তু বলা আছে। আচ্ছা, এরপরে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশন, অর্থাৎ আপনার যে এলপিজি কানেকশন আপনি যদি পেয়ে যান তাহলে সেটা কোথায় বসানো হবে, ইনস্টল কোথায় করা হবে তার ঠিকানা। তো এখানে যে ঠিকানাটা লিখবেন সেটা আপনার যে ডকুমেন্ট সেখানে কিন্তু মেনশন থাকা চাই। প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পার্মানেন্ট স্থায়ী অ্যাড্রেস সেখানে এটা কিন্তু এই এলপিজি কানেকশন কিন্তু বসবে। তাহলে এখানে কোন ঠিকানা দেবেন, এখানে কিন্তু কি কি ডকুমেন্ট, লিস্ট অফ পিও ডকুমেন্ট, অর্থাৎ কি কি ডকুমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে গণ্য করা হবে তার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এখানে দেখবেন আধার কার্ড, পাসপোর্ট,
পাসবুক ব্যাংকের, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পোস্ট অফিসের অ্যাকাউন্টের পাসবুক, ইলেকট্রিসিটি বিল মানে বিদ্যুৎ বিল, কারেন্টের বিল লাস্ট 3 মাসের, এবং ওয়াটার বিল জলের বিল লাস্ট 3 মাসের। এতগুলো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেও হবে। এবং এছাড়াও আরও এই যে ডকুমেন্টগুলোর লিস্ট আছে, তো এগুলোকে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ধরা হবে। এতগুলো ডকুমেন্ট বলা আছে, যে কোনো একটা ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। তাহলে আমি এখানে বলবো, যেহেতু আপনি আধার কার্ড দিয়ে এখানে তথ্যটা ফিল আপ করেছেন একদম ফার্স্টে, সেই সেম আধার কার্ড অনুযায়ী তথ্যটা এখানে ফিল আপ করবেন। যদি আধার কার্ডে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, পার্মানেন্ট ঠিকানা বা স্থায়ী ঠিকানা না থাকে, তাহলে ভোটার কার্ড অনুযায়ী এটা ফিল আপ করবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ভোটার কার্ডের জেরক্সটা জমা দেবেন। তাহলে এখানে প্রথমে আপনার হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার যদি থাকে তাহলে সেটা লিখবেন, যদি না জানেন লিখবেন না। বিল্ডিং বা কলোনি নেম যদি থাকে লিখবেন, যদি না জানেন লিখবেন না। এবার স্ট্রিট বা রোডের নাম, এখানে আপনার ভিলেজের নাম লিখতে পারেন। সিটি বা টাউন, সেক্ষেত্রেও আপনার রাস্তার নাম বা ভিলেজের নাম লিখতে পারেন। এবার ভিলেজ পঞ্চায়েত এরিয়া মানে গ্রামের নাম বা পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েতের নাম বা এরিয়ার নাম লিখতে পারেন। আপনার ব্লক মানে বিডিওর নাম এখানে লিখতে পারবেন। এবার আপনার জেলার নাম এখানে লিখবেন এবং আপনার স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবেন। ঠিক আছে, তো এখানে লিখবেন WEST, এরকম লিখলেন, 4টে অক্ষর হলো, একটা ঘর ফাঁকা, তারপর থেকে বেঙ্গল শুরু করবেন। অর্থাৎ যেখানে যেখানে আপনার মনে হয় একটা করে স্পেস আছে সেই ঘরটা আপনি কিন্তু ফাঁকা করে তারপরে লিখবেন। ঠিক আছে, এরপরে মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিলেও হবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার না দিলেও হবে, তো এখানে আপনি মোবাইল নাম্বার লিখবেন। এছাড়াও এখানে ঠিকানাতে আছে ফ্লোর নাম্বার, ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক মানে এমন একটা জায়গা যেটা এক ডাকে সবাই চেনে। মনে করুন আপনার বাড়িতে ডেলিভারি পার্সন ডেলিভারি দিতে আসলো ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে, সেক্ষেত্রে আপনি তাকে সহজ ভাষায় কোন জায়গাতে আসতে বলবেন। যেমন আমার বাড়ি তো চিনবে না পার্সোনালি, তো আমি যদি বলি যে আমার এখানে একটা স্কুল আছে বা হসপিটাল মাঠ আছে বা জলের ট্যাঙ্কি আছে, তাহলে এরকম একটা জায়গা যেটা সবাই চেনে, সেরকম একটা জায়গার নাম এখানে লিখবেন আপনার বাড়ির আশেপাশে, সেটাকে ল্যান্ডমার্ক বলে। এইবার আপনার পোস্ট অফিসের নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আপনার পিনকোডটা এখানে লিখে দেবেন। এরপর যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা এখানে লিখবেন এবং তারপরে gmail.com বা অন্য কিছু যদি থাকে সেটা লিখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এইটা অ্যাড্রেস ফিল আপ হয়ে গেল। এবার এখানে যে ঠিকানাটা লিখবেন সেটা যে কোনো একটা ডকুমেন্ট দেখে দেখে লিখবেন এবং সেই ডকুমেন্টটাই কিন্তু জমা দেবেন। এইবার বলা আছে, যার নামে আবেদন হয়েছে সেই আবেদনকারীর সঙ্গে পরিবারে যতগুলো মেম্বার আছে সেই মেম্বারের তথ্য ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে কি সম্পর্ক সেই মেম্বারদের নাম এবং তাদের আধার নাম্বার, তাদের জেন্ডার এবং তাদের সিগনেচার এখানে কিন্তু করতে হবে। তাহলে ভালো করে দেখবেন, 1 নম্বরে আমি এখানে রাখছি আমার মা ধরুন আবেদন করছে, তাহলে আমি এখানে আমার বাবাকে রাখবো। তো এখানে আমি কি লিখবো, ফাদার। তো এই জায়গাটা আমাকে লিখতে হবে কি, ফাদার। ভালো করে বুঝবেন, এইখানে আমি আমার ফাদারকে লিখবো ইংরেজি বড় হাতের অক্ষরে। এবার বাবার নামটা কিন্তু আমাকে এই ঘরে লিখতে হবে। তারপরে বাবার জেন্ডার কি, তো এখানে মেল, তাই আমি এম লিখবো। আর এখানে বাবার যে আধার নাম্বার সেই আধার নাম্বার লিখবো এবং যতগুলো পরিবারের সদস্য আছে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স আমাদেরকে জমা দিতে হবে এবং আমার বাবাকে এখানে কিন্তু সই করাবো। ঠিক আছে, এবার 2 নম্বরে আমি নিজে এখানে আমাকে রাখতে হবে, যেহেতু আমার মা আবেদন করেছে, তাহলে আমি হব কি, সান। তাহলে SON আমি লিখে দিলাম। এবার আমার নাম লিখলাম, আমার নাম লেখার পরে আমার জেন্ডার কি, মেল, এম লিখলাম, তারপরে আমার আধার নাম্বার লিখবো এবং আমি এখানে সই করব। একইভাবে মনে করুন আমি আমার বউকে রাখলাম, তাহলে আমার বউ যে আছে, তাহলে আমার বউয়ের এখানে কি হবে, আমার মায়ের সাথে হবে সম্পর্ক ডটার ইন ল, তাহলে আমি এখানে লিখবো ডটার ইন ল মানে বৌমা। তাহলে বৌমার নাম, তারপরে বৌমা হচ্ছে জেন্ডার ফিমেল, এবার বৌমার আধার নাম্বার এবং বৌমার সিগনেচার। এবার আমি আমার বোনকে ডাকলাম, তাহলে বোনের সঙ্গে সম্পর্ক কি এখানে আমার মায়ের, তাহলে সেটা হবে ডটার, তাহলে আমি এখানে লিখবো ডটার। তারপরে আমার বোনের নাম এবং পদবি, বোনের জেন্ডার কি আছে, ফিমেল, বোনের আধার এবং আধার নাম্বার লিখতে হবে এবং এখানে কি হবে, বোনের সিগনেচার। এবার আমি এই 4টে ফ্যামিলি মেম্বারকে রেখেছি, তাহলে আবেদনকারীর আধার কার্ডে জেরক্স দিতে হবে, তার সঙ্গে যতগুলো ফ্যামিলি মেম্বারকে এখানে রাখলাম তাদেরকে সই করালাম, প্রত্যেকের কিন্তু আধার কার্ডের জেরক্স আমাকে জমা করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে পরিবারের তথ্যটা ফিল আপ করতে হবে। এবার এখানে পরিবারের যে 18 বছর বয়স তাকে এখানে রাখবেন, বাদ বাকি শিশুকে না রাখলেও হয়ে যাবে, কারণ যারা 5 বছরের নিচে বয়স সেই সমস্ত শিশুদের এখানে কিন্তু আধার কার্ড হয় না। এবার দেখুন ডিতে কি বলেছে, ডিটেল অফ রেশন কার্ড, এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই স্টেট গভর্নমেন্ট সার্টিফাইং ফ্যামিলি কম্পোজিশন সেলফ ডিক্লারেশন ইন কেস অফ মাইগ্রেন্ট। তো আমরা মাইগ্রেন্ট নই, আমরা এখানে রেশন কার্ড অনুযায়ী তথ্য দেবো। এবার এই যে রেশন কার্ড তার কিন্তু জেরক্স আমাকে দিতে হবে। তাহলে রেশন কার্ড ইস্যু করেছে কে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হবে এবং রেশন কার্ডের নাম্বার লিখতে হবে অথবা রেশন কার্ডের সিরিয়াল নাম্বার লিখতে হবে। সেক্ষেত্রে আমি রেশন কার্ডের নাম্বার লিখে দেবো, যেমন আমার কাছে SPHH কার্ড আছে, তো আমি এখানে আমার রেশন কার্ডের নাম্বারটা দেখে দেখে এরকম করে লিখে দিলাম। ঠিক আছে, এইবার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনায় কি হয়, ভর্তুকি পাওয়া যায়, 300 টাকা করে ভর্তুকি দেয় গ্যাস বুক করলে। করোনার সময় গ্যাস ফ্রি দিচ্ছিল, সেক্ষেত্রে আমাকে যে গ্যাসের
দামটা সেটা ভর্তুকি রূপে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করছিল, তো আমাকে এই ব্যাংকে কিন্তু সেই টাকাটা দেবে যদি আমি এখানে ব্যাংকের তথ্য দিই। তাহলে অবশ্যই আমাকে এখানে ব্যাংকের তথ্যটা দিতে হবে, যেমন নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের নাম। তো আবেদনকারী যার নামে আবেদনটা হবে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যই দিতে হবে। তাহলে আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, ব্যাংকে যে নামের বানান আছে সেটাই এখানে লিখবেন। এবার ব্যাংকের নাম, কোন ব্যাংকে বই আছে, তো আমি এখানে মনে করুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবো। তারপরে কোন ব্রাঞ্চে বই আছে, এবার ব্রাঞ্চের নাম লিখবো। তারপরে আইএফএসসি কোডটা লিখবো, তাহলে খুব ভালো করে আইএফএসসি কোডটা লিখবেন, কারণ আইএফএসসি কোড অনুযায়ী টাকা ছাড়লে আইএফএসসি কোড ভুল করলে কিন্তু অসুবিধা আছে। এবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তাহলে এই তথ্যটা খুব ভালো করে ফিল আপ করবেন। এবার আছে ডিপ্রিভেশন ডিক্লারেশন ডিউলি সাইন বাই বেনিফিশিয়ারি এনক্লোজ উইথ কেওয়াইসি। এর মানে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন জমা করতে হবে। এই ডিপ্রিভেশন ডিক্লারেশন এর মানে কি? এর মানে হচ্ছে উজ্জ্বলা যোজনার একটা গুরুত্বপূর্ণ সেলফ ডিক্লারেশন বা ঘোষণাপত্র বা স্বঘোষণাপত্র। সহজ ভাষায় বলতে গেলে আবেদনকারী এই মর্মে একটা অ্যাপ্লিকেশন জমা দেবে এই ফর্মের সঙ্গে, যেখানে লেখা থাকবে আবেদনকারী বা তার পরিবারে আগে থেকে কোনো এলপিজি গ্যাস কানেকশন নেই, তিনি প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করেন, অর্থাৎ এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদন করার জন্য তিনি সমস্ত ভাবে যোগ্য, আপনার যোগ্যতা আছে এবং আপনি এই ফর্মে যা যা তথ্য ফিল আপ করেছেন সমস্ত কিছু সঠিক এবং সরকার চাইলে আপনার তথ্য যাচাই করতে পারে। এই মর্মে একটা আপনাকে অ্যাপ্লিকেশন লিখে সেখানে আপনাকে সই করতে হবে, বেনিফিশিয়ারি সাইন, এবং সেটা কিন্তু জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে। তাহলে এখানে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে এবং এই ফর্মটা দেওয়াটা মাস্ট। এইবার মাইগ্রেন্ট ডিক্লারেশন, যদি আপনি মাইগ্রেন্ট হন তাহলে আপনি এটা মাইগ্রেন্ট নয়, আপনি যেহেতু নন তাই এখানে নোতে ক্লিক করবেন, তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। এবার আছে টাইপ অফ এলপিজি কানেকশন রিকোয়ার্ড, অর্থাৎ আপনার কি ধরনের এলপিজি কানেকশন দরকার। এই তিনটে অপশন আছে, তিনটের মধ্যে টিক মার্ক করতে হবে। তো এখানে কিন্তু এই 14.2 কেজি সিঙ্গেল বটল কানেকশন 100% বা 99% লোকজন এটাই নাই, তো আপনি এখানে টিক মার্ক করবেন। আর যদি 5 কেজি ডাবল বাটন নিতে চান, মানে 5 কেজির দুটো সিলিন্ডার, তাহলে এখানে টিক মার্ক করবেন, এবং 5 কেজির একটা সিলিন্ডার নিতে চান তাহলে এখানে টিক মার্ক করবেন। তাহলে এইটা কিন্তু কেউ টিক মার্ক করে না, সবাই কিন্তু 14.2 কেজির একটা সিঙ্গেল গ্যাস কানেকশন বা সিঙ্গেল গ্যাস সিলিন্ডার নেয়, তাই এখানেই 99% লোকজন টিক মার্ক করে। ঠিক আছে, তাহলে এখানে আপনার এইটুকু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে প্রুফ অফ অ্যাড্রেস আছে, যে কোনো একটা ডকুমেন্ট দিলেই এখানে হয়ে যাবে। এরপরে নিচে আসুন, এই আন্ডারটেকিং বাই অ্যাপ্লিক্যান্ট, এটাও আপনাকে একটু ফিল আপ করতে হবে। কি ফিল আপ করতে হবে? এখানে আপনার নাম লিখতে হবে, আপনি ডটার অথবা ওয়াইফ অফ। যদি আপনি অবিবাহিত হন তাহলে এখানে বাবার নাম লিখবেন, তাহলে ফাদারে টিক মার্ক করবেন, হাজবেন্ড নামটা কেটে দেবেন এবং ওয়াইফ অফ কেটে দেবেন, মানে আপনার নাম ডটার দিয়ে আপনার বাবার নাম, তারপরে আপনার বয়স মেনশন করবেন, আপনার ঠিকানা কোথায় থাকেন ফুল ঠিকানা এখানে লিখে দেবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে। এবার যারা বিয়ে করেছেন বিবাহিত মহিলা, তারা কি করবেন? তারা এখানে কি করবেন, আবার আপনার আইয়ের পরে আপনার নাম লিখবেন, এখানে ডটার কেটে দেবেন, ওয়াইফ অফ এখানে ফাদার কেটে দেবেন, দিয়ে হাজবেন্ড নাম এখানে লিখবেন, তারপর আপনার বয়স, তারপর আপনার ঠিকানা। তাহলে এইটুকু আপনার ফিল আপ করা হয়ে যাবে। এরপরে নিচে আসবেন, নিচে সেখানে ডেট লিখবেন, যেদিন ফর্মটা জমা করবেন সেই ডেট। এখানে প্লেস লিখবেন, আপনি যেখানে থাকেন সেই প্লেসটা বা আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম। তারপর এখানে সিগনেচার করতে পারেন, যারা সিগনেচার করতে জানে না তারা আঙুলের ছাপ দিলেও হয়ে যাবে। তো সিগনেচার অথবা আঙুলের ছাপ এখানে দেবেন, তারপর এখানে নিজের নাম লিখবেন। নাম লেখার পরে এটা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার বাদ বাকিটুকু আপনি ফিল আপ করবেন না, এটা আপনার যে গ্যাস ডিস্ট্রিবিউটর আছে সে সই করবে, সে আপনার এসবি নাম্বার এখানে লিখে দেবে। ঠিক আছে, তো এটা ফর্মটা জমা হয়ে যাবে। এবং এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা, এইটা কিন্তু জমা নিয়ে নেবে। অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা আছে এটা কিন্তু আপনাকে জমা ফেরত দিয়ে দেবে। ফর্মটা জমা নেওয়ার পরে, পুরো ফর্মটা জমা নেবে। ফর্মটা জমা নেওয়ার পরে এইখানে এইটুকু কেটে আপনাকে দেখুন ক্রসের চিহ্ন আছে, মানে এটাকে আপনাকে কেটে জমা দিয়ে দেবে। এইখানে আপনার নাম লেখা থাকবে, আপনার প্লেস লেখা থাকবে, এখানে যে জমা নেবে সেই ডিস্ট্রিবিউটর সিগনেচার করবে, সিল করবে, আপনার ফর্ম নাম্বার লিখবে, ডেট লিখবে এবং আপনাকে এটা ছিঁড়ে জমা দিয়ে দেবে যে আপনার কাছে প্রমাণ রয়েছে আপনি এই প্রকল্পে আবেদন করেছেন, আবেদন সাবমিট করেছেন, আবেদন গ্রহণ হয়েছে, সেটা এখান থেকে দেখতে পারবেন। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস, স্টেপ বাই স্টেপ বলে দিলাম। তাহলে ফর্ম ফিল আপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেবো কি কি ডকুমেন্ট এখানে তোমাকে জমা দিতে হবে। তাহলে এই ফর্মটা ফিল আপ করবে, এই ফর্মের সঙ্গে আর যে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে জমা দিতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে যেহেতু এখানে বলেছে আধার কার্ড অনুযায়ী সবকিছু ফিল আপ করতে হবে, তাহলে আধার কার্ড এখানে মাস্ট লাগবেই লাগবে। আধার কার্ড লাগবে, কার? আবেদনকারীর আধার কার্ড। একই সঙ্গে আবেদনকারীর প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে। যদি আপনি অ্যাড্রেস প্রুফ আধার কার্ড রাখেন তাহলে আধার কার্ডের এখানে জেরক্স দিতে হবে, তাহলে আধার কার্ডের একটা জেরক্সে হয়ে যাবে। এছাড়াও অনেকের কাছে যদি আধার কার্ড না থাকে তাহলে প্রুফ অফ অ্যাড্রেস মানে ঠিকানার প্রমাণপত্র হিসাবে এখানে প্রচুর ডকুমেন্ট আছে। এতগুলো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখালে হয়ে যাবে। যেমন আধার কার্ড দিতে পারেন, না থাকলে পাসপোর্ট দিতে পারেন, পাসপোর্ট না থাকলে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে পারেন, না থাকলে রেশন কার্ডের জেরক্স দিতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের জেরক্স দিতে পারেন, ভোটার আইডি কার্ডের
জেরক্স দিতে পারেন, আপনার ইলেকট্রিসিটি বিল মানে কারেন্টের লাস্ট 3 মাসের বিল তার জেরক্স দিতে পারেন। তো এইগুলো দিলেই অ্যাড্রেস প্রুফ হিসাবে হয়ে যাবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। এরপরে আপনার পরিবারের যতগুলো সদস্য আছে, প্রাপ্তবয়স্ক সদস্য যাদেরকে আপনি এখানে রেখেছেন এই লিস্টে, তাদের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কিন্তু লাগবে, ঠিক আছে। আর কি লাগবে, এখানে যে রেশন কার্ড চেয়েছে তাহলে রেশন কার্ডের এখানে জেরক্স লাগবে, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, যেই পাসবই আপনি ভর্তুকি নিতে চাইছেন এই গ্যাসের ভর্তুকিটা, সেই পাসবইয়ের জেরক্স লাগবে। তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে এই ডিপ্রিয়েশন ডিক্লারেশন, যেটা আপনাকে নিজের হাতে লিখতে হবে, স্বঘোষণাপত্র এটাকে বলে, এবং সেখানে আপনাকে সাইন করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে টিকমার করবেন এবং এই ডকুমেন্টটা দেবেন। তাহলে এই ডকুমেন্টগুলো আপনাকে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তাহলে জমা কোথায় দেবেন? এবার এই ফর্ম এবং যে সমস্ত ডকুমেন্ট তুমি জোগাড় করেছো সেগুলো জমা কোথায় দেবে? এগুলো তুমি তোমার জনকল্যাণ শিবিরে গিয়ে জমা দিতে পারো। তুমি আজ হয়তো ভিডিওটা দেখছো এবং 17 তারিখ লাস্ট জনকল্যাণ শিবির বসছে এই দফায়। তো ওই জনকল্যাণ শিবিরে গিয়ে তুমি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের আবেদনের জন্য ফর্মটা জমা করে আসতে পারো এবং অবশ্যই রিসিপ্ট কপি নিয়ে আসতে ভুলবে না, ওটা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবে। এবার এই ভিডিওটা যদি তুমি তখন দেখো যখন জনকল্যাণ শিবির শেষ হয়ে গেছে বা জনকল্যাণ শিবিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাহলে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 3 দিন জনকল্যাণ শিবির বসলো প্রথম দফায়, দ্বিতীয় দফায়, তৃতীয় দফায় কন্টিনিউ জনকল্যাণ শিবির বসতে থাকবে। পরবর্তীতে যখন জনকল্যাণ শিবির বসবে তখন সেই শিবিরে গিয়ে এই ফর্মটা জমা করতে পারো। অথবা জনকল্যাণ শিবির বাদে আর কোথায় এই ফর্মটা জমা করতে পারো? তোমার বাড়ির এলাকার যে গ্যাস ডিলার আছে তার কাছেও ফর্মটা জমা করতে পারো সমস্ত ডকুমেন্টের সঙ্গে। এছাড়া তোমার যে গ্যাস অফিস আছে যেখান থেকে তোমার গ্যাস ডেলিভারি হয়, সেই গ্যাস অফিসে গিয়েও তুমি এটা জমা করে আসতে পারো। তার আগে অবশ্যই জেনে নেবে যে তোমার এলাকায় কি ধরনের গ্যাস আসে। যেমন এখানে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি এই 3 ধরনের ক্যাটাগরির গ্যাস রয়েছে। আমার এলাকায় যেমন ইন্ডিয়ান অয়েলের গ্যাস আছে। তো তুমি যেই গ্যাস ডিলার তোমার এলাকায় আছে তার কাছে গিয়ে এই ফর্মটা জমা দিলেও হয়ে যাবে, যদি জনকল্যাণ শিবিরে ফর্মটা জমা দিতে না পারো তাহলে। তাহলে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দাও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।